আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি দিহান নাহিদ বলছি। লার্ন উইথ দিহানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অধ্যায় 3 আইসিটির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে তৈরি করার জন্য নির্ধারণ করার পিছনে মূল কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের যাদের জীবনের শুরুতে অর্থাৎ তাদের কলেজ জীবনের শুরুর দিকে এই চ্যাপ্টারটা পড়ানো হয়। এখন যেহেতু তারা সামনে পরীক্ষার্থী, তাদের অনেকেরই এই চ্যাপ্টারের অনেক কিছুই মনে নেই। এটা স্বাভাবিক হয়েই থাকে, সকল পড়ার গ্যাপে এইটা একটা পড়া দীর্ঘদিন কন্টিনিউ না করলে এটা অনেকের এটা মিস হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, এখন যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা এবার কলেজে উঠতেছো, তোমাদের কাছে আইসিটি জিনিসটা খুবই ইজি এবং লাইট মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ এসএসসি তে যে আইসিটি বইটা ছিল সেখান থেকে তোমরা জাম্প করে একটা আইসিটির বিশাল একটা সমুদ্রে পড়ে যাচ্ছ। সামথিং লাইক যে একটা ছোট্ট একটা পুকুর থেকে শুরু করে একটা সাগরে পড়ে যাওয়ার মতো আইসিটির ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম যে অংশটা তোমাদের জন্য সুইটেবল মনে করি, যে কোনো কলেজে বেশিরভাগ এই চ্যাপ্টারটা নিয়ে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। প্রথমেই চ্যাপ্টার 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। এই চ্যাপ্টারের নাম হলো সংখ্যা পদ্ধতি। তো আমরা প্রথমে আগে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা যা যা পাবো সেটা হলো আমাদের প্রথম আজকের যে আমাদের আলোচনার বিষয়, সেটার মধ্যে রয়েছে সংখ্যা, অঙ্ক, সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। আজকে আমাদের প্রথম ক্লাসের এতটুকু ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা আসবো সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছুর গণনা, পরিমাণ, পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এখানে 243 একটি সংখ্যা। তুমি এবার তোমার মতো করে চিন্তা করো, আমরা যখন কোনো কিছু গণনা করার জন্য ব্যবহার করি, এই সংখ্যাটাকে আমরা একটু সহজ করে যদি আমরা লিখতে চাই, তা আমরা লিখবো হলো গণনা করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে সংখ্যা বলে। দেখো, দুইটা সংজ্ঞাই কিন্তু একই কথা বলতেছে, একই জিনিস বুঝাচ্ছে, তোমার যার কাছে যেটা সহজ লাগে। আমরা এখানে বলেছি যে গণনা করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে সংখ্যা বলে। আর সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। তোমার চাইলে দুইটাই ব্যবহার করতে পারো। এখানে উদাহরণ দিয়েছি, 243 জন ছাত্র রয়েছে, 243 একটি সংখ্যা। আমি যদি বলি আমার কাছে হলো কয়টি পাঁচটি কলম রয়েছে, তাহলে 5টি কলমের মধ্যে এখানে 5 একটি সংখ্যা। আমি যদি বলি আমার কাছে হলো 12 চকলেটস আছে, তাহলে এখানে এই 12 ইংরেজিতে একটা সংখ্যা। এরকম বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের সংখ্যা আছে, আরবিতে এরকম কিছু একটা সংখ্যা আছে, এরকম ভিন্ন ভিন্ন ভাষায় সংখ্যা রয়েছে। তো যেই ভাষারই হোক না কেন, গণনা করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় আসলে মূলত সেই চিহ্নগুলোই সংখ্যা। ওকে, তাহলে এখন আমরা আসবো নেক্সট টপিকে, আমাদের অঙ্ক কাকে বলে। অঙ্ক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক প্রতীককে অঙ্ক বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। ক্ষুদ্রতম প্রতীক বলতে কি বোঝাচ্ছে? সংখ্যা তৈরি করার জন্য আমি যদি মনে করো, আমি যদি লিখি হলো 2140 সংখ্যাটা লিখি, এই পুরোটা কিন্তু একটা সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু বড় একটা সংখ্যা। এই সংখ্যাগুলো তৈরি হয়েছে একটা 0 দিয়ে, একটা 4 দিয়ে, একটা 1 দিয়ে এবং একটা 2 দিয়ে। এই যে 2, 1, 4, 0 এই উপাদানগুলোর মাধ্যমেই কিন্তু এই বড় সংখ্যাটা তৈরি হয়েছে। তো এখানে বলছে যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে হলো অঙ্ক। সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এইখানে তুমি আইডিয়া করলে আবার বুঝতে পারবা। যেমন এখানে কি আছে, 2140 সংখ্যাটার মধ্যে এই পুরাটাই এটা একটা সংখ্যা, কিন্তু এর মধ্যে এই দুইটা একটা আলাদা করে একটা অঙ্ক, 1 আলাদা করে একটা অঙ্ক, 4 আলাদা করে একটা অঙ্ক এবং 0 আলাদা করে আরেকটা অঙ্ক। আবার ইন্ডিভিজুয়ালি 2ও কিন্তু একটা সংখ্যা।
ইন্ডিভিজুয়ালি 2ও কিন্তু একটা, 2 বলো, 1 বলো, 4 বলো, 0 বলো, এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই সংখ্যা। তার মানে দেখা যাচ্ছে এই 2, 1, 4, 0 এইখানে তারা আলাদা আলাদা করে হচ্ছিল, প্রত্যেকে হচ্ছিল ডিজিট, আলাদা করে প্রত্যেকে হচ্ছে হলো অঙ্ক। আমরা একটু বানানটা দেখো, আমাদের অঙ্ক বানানটা লিখবো হচ্ছে স্বরেও উনেশ্বর ক, আলাদা আলাদা করে এরা প্রত্যেকেই কিন্তু কি অঙ্ক, আর এরা আবার নিজস্বভাবেই এরা আবার সংখ্যা। তাহলে আমরা বলতে পারতেছি এখানে যে সকল অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, সকল সংখ্যা অঙ্ক নয়। তাহলে আমি যদি বলি 5, তাহলে 5 একটা সংখ্যা, আবার 5 একটা অঙ্ক। আমি যদি বলি 20, 20 আবার একটা সংখ্যা, কিন্তু 20 নিজে একটা অঙ্ক নয়, এখানে 2টা অঙ্ক রয়েছে। আচ্ছা, উদাহরণটা এখানে দেখা যাক। 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যা 2, 4, 3 পৃথক 3টি অঙ্ক নিয়ে গঠিত, যারা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে এক একটি সংখ্যা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যাকে লিখা বা প্রকাশ করা এবং এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা এই সংজ্ঞাটাকে যদি আমরা আরো সহজ করে লিখতে চাই, তাহলে আমরা লিখব হচ্ছে হলো সংখ্যা প্রকাশের পদ্ধতি। সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। টেকনিক্যালি এই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক এবং সম্পূর্ণ। সংখ্যা প্রকাশের পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে, কিন্তু আমরা সাজেস্ট করব যে এরকম করে কোনো ছোট পরিসরের সংজ্ঞা তোমরা যেন না লিখো, কারণ যখন তোমাদের কাছে কোনো সংজ্ঞা চাওয়া হবে তখন সেটার জন্য একটা মার্ক দেওয়া হবে। এতটুকু ছোট কথার জন্য তোমাকে টিচার 1 মার্ক দিতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এরকম সংজ্ঞাটা লিখব। দেখো, এই কথা আর এই কথা ঘুরে ফিরে একই। কোনো সংখ্যাকে লিখা, প্রকাশ করা এবং এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে। যখন আমরা কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেই সংখ্যা পদ্ধতিতে অবশ্যই কতগুলো বিষয় থাকতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো প্রতীকের কথা বলতেছি। সংখ্যা পদ্ধতিতে কতগুলো প্রতীক থাকতে হবে, কতগুলো অপারেটর থাকতে হবে, কতগুলো নিয়মাবলী থাকতে হবে। 3টা জিনিস আমরা একটু বুঝে নেই। আচ্ছা, প্রতীকগুলো কেমন হবে? দেখো, 0, 1, 2, 3 এইরকম আমাদের সংখ্যার এক একটা প্রতীক থাকতে হবে, যেগুলো দিয়ে আমরা বাকি সংখ্যাগুলো তৈরি করব। এগুলোকে আমরা এখন একটু আগে এগুলোকে আমরা বললাম হচ্ছে হলো অঙ্ক বললাম। এই অঙ্কগুলোকে এখানে প্রতীক বলা হচ্ছে। তাহলে প্রতিটা সংখ্যারই নিজস্ব অঙ্ক অথবা প্রতীক থাকবে। এবার হচ্ছে হলো অপারেটর। অপারেটর বলতে হচ্ছে যে যার দিয়ে কোনো কাজ করা হয়। সংখ্যা দিয়ে কোনো গণনা করার জন্য এবং কোনো কিছু পরিমাণগত ধারণা করার জন্য কোনো প্রসেস করা লাগে, সেই ক্ষেত্রে আমরা যেই চিহ্নগুলো দিয়ে বুঝি কখন কোন কাজগুলো করা হচ্ছে, সেই চিহ্নগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে অপারেটর। এখানে দেখো, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, এরা কিন্তু প্রত্যেকেই অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরা প্রত্যেকেই অপারেটর। এবার আসো, এই অপারেটর গুলো যখন কোনো কাজ করবে, সে কাজ করার যে নিয়ম, সেই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে হলো মেথডস অফ নাম্বার সিস্টেম। যেটাকে দেখো, যোগের নিয়ম আছে, বিয়োগের কিছু নিয়ম আছে, গুণের নিয়ম আছে, ভাগের নিয়ম আছে। আমরা ছোটবেলায় কি করেছি, ছোটবেলাতে আমাদের যেমন আমরা যদি বলতো, আমাদেরকে ছোটবেলায় পড়ানো হয়েছে 14 যোগ 12, এটা যোগ করলে 4 আর 2 6, 1 আর 1 2, এই যে যোগটা করেছি, এই যোগ করাটা অবশ্যই একটা পদ্ধতি মেনটেন করেছে। তো সংখ্যা প্রকাশের অবশ্যই এটা একটা পদ্ধতি আছে। এখানে এই প্লাসটা হচ্ছে অপারেটর, এখানে প্লাসটা হচ্ছে আমাদের অপারেটর, আর এখানে হচ্ছে হলো এই 14, এই 12 এরা হচ্ছে হলো সংখ্যা। আর এই যে যেই মেথড মেনটেন করে আমরা যোগ করলাম, 26 বের করলাম, এটাই হচ্ছে সংখ্যা। আর এই যে পদ্ধতিটা হচ্ছে হলো সংখ্যা পদ্ধতি, যেটা বলতে নিছিলাম, একটু গ্লিচ এসেছিল। আচ্ছা, তো এইখানে যে যোগ করতেছি, যোগ করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে যে নিয়মগুলো মেনটেন করা হয়, সেই নিয়মগুলো হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতির নিয়মাবলী। যেমন যোগের নিয়ম আছে, বিয়োগের নিয়ম আছে, গুণের নিয়ম আছে, ভাগের নিয়ম আছে। আমরা গুণের ক্ষেত্রে কি করি, বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি, সেই নিয়মগুলো যে ছোটবেলায় শিখেছিলাম। আমি যদি বলি যে 53 থেকে হচ্ছে 18 বাদ দেই, তাহলে 8 9 10 11 12 13 13, তাহলে এখানে 8 থেকে 3 না বিয়োগ করে আমরা এখানে 13 ধরি। 13 9 10 11 12 13, হাতে থাকে আমাদের 5,
আবার 13 র 5 হাতে 1 থাকে, এই 1 এখানে এসে যোগ করি, 2 করি, 2 এর 5 থেকে 2 বাদ দেই, তাহলে 3 হয়। এই যে আমরা বিয়োগ করলাম, এই যে নিয়মাবলী, এই নিয়মাবলীর কথাই আসলে বলা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী থাকবে, সেটা যোগের জন্য, বিয়োগের জন্য, গুণের জন্য, ভাগের জন্য ইত্যাদি নিয়ম থাকবে। তো চলো এবার আমরা নেক্সট স্লটে চলে যাই। ওকে, এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, অবস্থানের উপর ভিত্তি করে শুরু থেকে আজ পর্যন্ত, মানে সৃষ্টি মানব সভ্যতার যখন সংখ্যাগত ধারণা আসলো, সেই ধারণা শুরু থেকে আজকে পর্যন্ত সৃষ্ট সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যথা নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এগুলো হচ্ছে নন পজিশনাল, অর্থাৎ এগুলোর কোনো স্থানীয় কোনো মান নাই, পজিশন ভ্যালু নাই, প্লেস ভ্যালু নাই। আমরা এগুলো সম্পর্কে আরো শিখবো, আগে নামগুলো আসি। আরেকটা রয়েছে পজিশনাল বা স্থানিক। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার প্রাথমিকভাবে? একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। এখানে দেখো আমরা সেই ছবি তো সেটা দেখতেছি, যে একটা দেখতেছি হচ্ছে নন পজিশনাল, আর একটা দেখতেছি হচ্ছে হলো এই যে এখানে নন পজিশনাল, আর এটা হচ্ছে হলো পজিশনাল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরেকটু আলোচনা করি। এখানে নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা এখানে ডিটেলস গুলো পড়বো, তবে এখানে আমরা ছবিতে ফিগার আরো দেখে রাখতেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আরো কতগুলো ভাগ রয়েছে, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই ভাগগুলো রয়েছে। নন পজিশনালে কিন্তু এই ভাগটা নাই, কারণ নন পজিশনাল আমাদের এই আইসিটি টপিক না, শুধু সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে পজিশনাল আর নন পজিশনাল। এই উদ্দেশ্যে আমাদের নন পজিশনালটা জেনে রাখা। এইটা চলে গেছে হচ্ছে আর্কিওলজিতে। আর্কিওলজি হচ্ছে প্রত্নতত্ত্ব গবেষণাতে। আমরা এটা একটু পরে দেখলো আর একটু আমরা বুঝতে পারবো, আগে আমরা আসি ডিটেলসে আসি। আচ্ছা, আমার রিভিউ চলে গেছে, মার্কার। আচ্ছা, ওকে, আমরা আবার রেডি। তাহলে আমরা আসি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। রিভিউ স্লট, এক মিনিট। ওকে, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ আমরা পড়লাম। এবার আমরা দেখবো হচ্ছে হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আলোচনা করব। ওকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের উপর নির্ভর করে না, তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সকল সংখ্যার মান সংখ্যার অঙ্ক বা অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, মুখে বলার সময় সেটা মিস করে গিয়েছি, অবস্থানের উপর নির্ভর করে না। সংখ্যার মান তার ব্যবহৃত অঙ্কের উপর নির্ভর করে না। সংখ্যার মান তার ব্যবহৃত সংখ্যার মান তার অঙ্কে, যে সকল সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের তাদের অবস্থানের উপর নির্ভর করে না, তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা, যেমন আমি তোমাদের একটু ধারণা দিই। ধরে নাও প্রাচীনকালে কেউ এই রিভিউটা চলে যাচ্ছে বারবার। ধরে নাও একটু মুছে দিই, আমি আবার এটা একটু করে নিই। ধরে নাও প্রাচীনকালে কেউ এই একটা চিহ্ন দিয়ে, ধরো এই একটা চিহ্ন দিয়ে তারা কত বোঝাচ্ছে, বা আমি একটা আরেকটা চিহ্ন দিই, এই চিহ্ন দিয়ে তারা বোঝাচ্ছে হচ্ছে হলো 5টা জিনিসকে, যেটা আমরা এই চিহ্ন দ্বারা বুঝাই। আর আবার কেউ প্রাচীনকালে ওই লোকেরাই এই চিহ্ন দিয়ে তারা বোঝাচ্ছে হচ্ছে হলো 10টা জিনিসকে। তাহলে এই সংখ্যা পদ্ধতি অনুসারে এইগুলো কিন্তু চিহ্ন, কারণ আমরা এই 5কে একটা চিহ্ন বলতে পারি, 10কে একটা চিহ্ন দিয়ে সংখ্যা প্রকাশ করার মেথড বলতে পারি। তো প্রাচীন পদ্ধতিতে কিন্তু এদের কাছে এইটা একটা চিহ্ন, এদের কাছে এইটা একটা চিহ্ন। তাহলে এই দুই চিহ্ন মিলে তারা যদি এইভাবে তারা লেখে যে এইটা, তাহলে তাদের কাছে এখানে কত সংখ্যা, একটার জন্য 5 আর একটার জন্য 10, তাদের কাছে মোট এখানে আছে হচ্ছিল কত, 15। 5 যোগ 10 সমান সমান তাদের কত আছে, ধরেন তারা এটাতে বুঝে নিত এখানে মোট 15টা জিনিস আছে। এখন তুমি একটু চিন্তা করে বলো, আমি যদি এই শেপটাকে আগে দিয়ে এই শেপটাকে পরে দেই, ঘুরে ফিরে তাদের কাছে কিন্তু ওই একই জিনিস হবে,
10 যোগ 5 সমান সমান 15টা জিনিসই তারা বুঝবে। অর্থাৎ তাদের যে সিস্টেম সেই ক্ষেত্রে এই দুইটা পদ্ধতি কিন্তু সেম। এই দুইটা পদ্ধতি অর্থাৎ আমি যদি দুইটা সংখ্যাকে আগে আর পরে করে লিখি, প্রাচীন সংখ্যা পদ্ধতিতে আসলে এটার কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? কারণ তাদের সংখ্যার মান, তাদের মানগুলো, সংখ্যাগুলো, চিহ্নগুলো কোথায় বসলো, অঙ্কগুলো কোথায় বসলো, তার উপর আসলে কোনোভাবেই এদেরকে ম্যাটার করে না। মান শুধুমাত্র চিহ্ন যে মানগুলো বুঝায় তার উপরে নির্ভরশীল। তো চলো আমরা একটু পড়াটা আবার একটু পড়ি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না। এখানে অবস্থানের উপর কিন্তু কোনো মান নির্ভর করে নাই। এখানে এখান থেকে মান অবস্থান পরিবর্তন করলে মান যা ছিল তাই রয়েছে, নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। প্রাচীনকালে এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশে কাজ করা হতো। এই সংখ্যা পদ্ধতিতে এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান কিন্তু গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এই পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলোর কোনো প্রকার কি থাকে না, স্থানীয় মান থাকে না। যেহেতু পজিশনের কোনো এখানে গুরুত্ব নাই, তাই এখানে কোনো স্থানীয় মান কাজও করবে না। শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করেই সকল হিসাব নিকাশ করা হয়। আচ্ছা, এখানে একটা বানান ভুল এসছে, নোট লেখার সময় বানানটা মনে ভুল এসেছে, এখানে হবে হচ্ছে হলো সকল হিসাব নিকাশ করা হয়। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি, যেমন প্রাচীনকালে এই জিনিসটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হতো। দেখো, প্রাচীন হায়ারোগ্লিফিক্স, মায়ান সভ্যতা, রোমান সভ্যতা, টালি ব্যবস্থা। টালি ব্যবস্থা কিন্তু তোমাদের সুপরিচিত, তোমরা কিন্তু আগে করছো। যেমন এই যে এটা একটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে হলো চারটা, এটা হচ্ছে হলো পাঁচটা, এটা কিন্তু টালি। তো এই যে সিস্টেম, এটাও কিন্তু নন পজিশনাল সংখ্যা, এগুলোর কোনো স্থানীয় মান নাই। ঠিক একইভাবে প্রাচীন যে আমাদের রোমান সংখ্যা ব্যবহার করা হয়, অনেকে বলতে পারো স্যার রোমান সংখ্যা তো প্লেস ভ্যালু আছে। তুমি ভালো করে খেয়াল করলে দেখবা রোমান সংখ্যা অ্যাকচুয়ালি প্লেস ভ্যালু পরিপূর্ণরূপে কাজ করে না। সেটা কতগুলো নির্দিষ্ট রিমাইন্ডারের মাধ্যমে সেট করা, বাট একটা পুরো সিস্টেমটা প্লেস ভ্যালুর উপরে কাজ করে না। এই যে সংখ্যা, তা প্রাচীনকালে যে মনে করো যে মিশরের গায়ে যে বিভিন্ন চিত্র দিয়ে দিয়ে কোনো সংখ্যাগুলো, লেখাগুলো দেখি আমরা, এগুলোকে মূলত হায়ারোগ্লিফিক্স বলা হয়, এরকম সংখ্যা। মায়ান সভ্যতা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জাতি। এই জাতিটা কিন্তু ডিক্লেয়ার করেছিল 2012 সালে পৃথিবী হয়ে যাবে হচ্ছে হলো ধ্বংস, যেটাকে বলা হয় হচ্ছে হলো ডুমসডে। তো মায়ান সভ্যতা খুবই প্রাচীনকালে একটা আধুনিক সভ্যতা ছিল। তারা একটা মায়ান ক্যালেন্ডার দিয়েছিল, মায়ান ক্যালেন্ডার, তারা একটা মায়ান একটা ক্যালেন্ডার প্রদান করেছিল, যে ক্যালেন্ডারটা মায়ান ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটা অলমোস্ট অ্যাকুরেটলি সকল দিন তারিখ বলে দিতে পারতো 2012 সাল পর্যন্ত। এরপরে কিন্তু আর কোনো দিন তারিখ ছিল না। সেই তত্ত্ব অনুযায়ী অনেকে ধারণা করেছিল 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর জন্য একটা কিন্তু দ্য ডুমসডে একটা মুভিও আছে 2012। ওকে, তো যাই হোক, আমরা অফ ট্র্যাকে চলে গিয়েছিলাম। এবার আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ এতক্ষণ আমরা পড়েছিলাম যে অঙ্কের মান শুধুমাত্র চিহ্নের উপর নির্ভর করবে, এখন আমরা পড়তেছি অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করবে। আচ্ছা, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান এর পাশাপাশি স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা হয়। এখানে কি কি জিনিস কাজ করে একটু খেয়াল করে দেখো, কি কি জিনিস কাজ করে, কি কি একটু আমরা এখানে একটু দেখি। পজিশন, যেটাকে আমরা বলতেছি অবস্থান, পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর যে নিজস্ব মান রয়েছে, চিহ্নগুলোর যে প্রত্যেকটা নিজস্ব মান রয়েছে, এই মানের সাথে কাজ করে হচ্ছে হলো কোন অবস্থানে বসলো সেই অনুযায়ী স্থানীয় মান। এবং এইখানে আরেকটা জিনিস কাজ করে, যেটা আমরা একটু পরে এটা আমরা সম্পর্কে জানবো, এটা হলো হচ্ছে ভিত্তি। তাহলে এইখানে আমরা যা বুঝলাম,
পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি বুঝাতে হয়, আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি আমাদের বুঝতে হয়, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব মান থাকবে, নিজস্ব মানের পাশাপাশি তাদের একটা স্থানীয় মান থাকবে, নিজস্ব মানের পাশাপাশি একটা স্থানীয় মান থাকবে, এবং এর সাথে আরেকটা জিনিস বিষয় থাকবে, সেটা হচ্ছিল ভিত্তি, যেটাকে ইংরেজিতে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস। এটা আমরা একটু পরে আমরা আলোচনা করব। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির মূল যে বৈশিষ্ট্য সেটা হলো প্লেস ভ্যালু থাকবে, তার সাথে হলো নিজস্ব তো মানে সাইন ভ্যালু থাকবেই, নিজস্ব চিহ্নের যে ভ্যালু, এটা এই দুইটা জিনিস থাকবে। এর সাথে থাকবে হলো বেজ ফ্যাক্টর, মানে বেজের একটা হিসাব থাকবে। এই তিনটা জিনিস মিলেই অ্যাকচুয়ালি তৈরি হয় হলো পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, যেমন ধরো আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি, আমাদের যে পদ্ধতি ব্যবহার করে সেই পদ্ধতির নাম হলো ডেসিমাল, যেটা থেকে আমরা সবসময় হিসাব নিকাশ করে এসেছি ছোটবেলা। 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো দিয়ে দুনিয়ার যত সংখ্যা তৈরি করা হয়, একটু চিন্তা করে দেখো, এই যে এই 0 থেকে এই 9 পর্যন্ত যতগুলো চিহ্ন রয়েছে, এগুলো দিয়ে এই পদ্ধতিতে আর বাকি সকল সংখ্যা তৈরি করা হচ্ছে। এখানে নতুন কোনো চিহ্ন কিন্তু আসতেছে না। তো এই যে আমাদের যে পদ্ধতি, এই পদ্ধতিতে 0 এই চিহ্নটার নিজস্ব একটা ভ্যালু আছে, যেখানে কোনো মান আলাদা করে হবে না। 1 দ্বারা বুঝাবে একটা জিনিস, 2 দ্বারা বুঝাবে দুইটা জিনিস, তারপর প্রতিটা চিহ্নের কিন্তু একটা নিজস্ব মান রয়েছে। 3 দ্বারা তিনটা জিনিসকে বুঝাবে, 4 দ্বারা 1 2 3 4 চারটা জিনিসকে বুঝাবে, 5 দ্বারা, এরকম করে। তো আমরা ছোটবেলা গণনার ক্ষেত্রে শিখি, দেখো প্রতিটা চিহ্ন কিন্তু একটা নির্দিষ্ট কি পরিমাণকে কিন্তু তারা ইন্ডিকেট করতেছে। 7 1 2 3 4 5 6 7, আবার 8 কে 1 2 3 4 5 6 7 8, ফাইনালি 9 1 2 3 4 5 6 7 8 9। তুমি একটু চিন্তা করে দেখো, কোনোটাই প্রতিটা চিহ্নই কিন্তু নির্দিষ্ট পরিমাণকে ইন্ডিকেট করতেছে। এইটাই হচ্ছে অঙ্ক সমূহের নিজস্ব মান। এখন স্থানীয় মানটা তাহলে কিভাবে কাজ করতেছে? স্থানীয় মানটা কাজ করতেছে যে আমি যদি লিখি এবার 25 আর এখানে যদি লিখি হচ্ছিল 52, দেখো দুইটা একই চিহ্ন ব্যবহার করা হচ্ছে কিন্তু আগে পরে করে। যেটা তুমি নন ডেসিমেলে তুমি যেমন ব্যবহার করতা, যে ধরে নাও নন ডেসিমেলে স্কয়ার দিয়ে 2 বোঝায় আর ট্রায়াঙ্গেল দিয়ে 5 বোঝায়, তাহলে তুমি নন ডেসিমেলে তুমি যদি স্কয়ার আর ট্রায়াঙ্গেল দাও, তাহলে সে অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা বোঝাবে হচ্ছিল 7। আবার তুমি যদি ট্রায়াঙ্গেল আর স্কয়ার দাও, সেখানেও ভ্যালুটা অ্যাকচুয়ালি বোঝাবে হচ্ছিল 7, কারণ 5 আর 2 7 হয়। কিন্তু ডেসিমাল পদ্ধতিতে এই মান আর এই মান তুমি কখনোই স্বীকার করবে না যে এটা এক। এর কারণ কি? চিহ্ন তো একই ব্যবহার করা হলো, কিন্তু চিহ্নগুলোর স্থান অদল বদল হয়ে যাওয়ার কারণে চিহ্নগুলো আর তুমি কখনো এক বলতে পারছো না, তোমাকে বলতে হচ্ছে দুটো অসমান অর্থাৎ ভিন্ন। এর কারণ হলো এই যে 5, এখানে 5 হলো এ যেই পজিশনে বসেছে, এই পজিশনে 5 এর চিহ্নগত মান তো হচ্ছে 5, চিহ্নগত মান হচ্ছে এই 5, কিন্তু এই 5টা হবে হচ্ছিল এই ঘরে শুধুই 5 হিসেবে কাজ করবে। আবার 2 এর চিহ্নগত মান হলো এখানকার 2, কিন্তু এ দ্বিতীয় অবস্থান থাকা এ হচ্ছিল 2 গুণ 10 অর্থাৎ 20 হিসেবে কাজ করবে। তো এখানে 20 + 5 = 25। আবার এই দিকে 2 ফার্স্ট পজিশনে থাকার কারণে 2টা শুধুমাত্র 2 হিসেবে কাজ করবে। 5টা দশকের ঘরে অর্থাৎ সেকেন্ড পজিশনে থাকার কারণে 5টা এবার 5 না হয়ে 50 হবে, অর্থাৎ এখানে 5 আর 2 মিলে হবে 52। তার মানে তুমি এই মান আর এই মানকে তুমি মোটেও এক বলতে পারতেছো না, শুধুমাত্র কিসের কারণে? প্লেস ফ্যাক্টরের জন্য, অর্থাৎ স্থানের একটা প্লেস ফ্যাক্টর অফ দা ডিজিটস। অঙ্কগুলো, ডিজিটস বলতে কিন্তু অঙ্ক বোঝায়, অঙ্কগুলো শুধুমাত্র স্থানের কারণে তুমি এই মানগুলোকে, এই যে স্থানের ভিন্নতার কারণে এই 25 আর এই 2 সংখ্যাকে তুমি কখনো এক বলতে পারতেছো না, এই দুইটাকে তুমি এক বলতে পারতেছো না, বা তুমি কখনো এক বলবাও না, কারণ এদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানেরও পরিবর্তন হয়ে গিয়েছে।
তো চলো আমরা পরের পার্টে যাই। এই সংখ্যা পদ্ধতিতে র্যাডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়। আমরা একটু খুবই গুরুত্বের সাথে আমরা এই কথাটা আমি একটু হাইলাইট করে দিই। র্যাডিক্স পয়েন্ট, এই র্যাডিক্স পয়েন্টের সাথে আরেকটা বিষয় কাজ করবে, সেটা হলো র্যাডিক্যাল নাম্বার। এখানে র্যাডিক্স পয়েন্টের কথা কি বলেছে? প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয়। তার মানে আমরা যে একটা সংখ্যাকে যে ইন্টিজার পার্ট আর ফ্লোট পার্ট লিখি, অর্থাৎ পূর্ণাংশকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, আর ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় হলো ফ্লোট। তো একটা সংখ্যাকে যদি আমরা 27.53 লিখি, তাহলে দেখো এই পার্টটাকে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিজার বলা হচ্ছে, আর এই পার্টটাকে কিন্তু ফ্লোট বলা হচ্ছে। এই দুইটা পার্টকে, পূর্ণাংশ আর ভগ্নাংশ, কিন্তু মাঝখানে এই যে ফোঁটা অর্থাৎ দশমিক বিন্দু র্যাডিক্স পয়েন্ট, এইটা দিয়ে কিন্তু দুইটা ভাগ করা হয়েছে। এই যে আমরা এটাকে কিন্তু আমরা কিন্তু এই বিন্দুটাকে সবসময় দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট বলে থাকি, কারণ আমরা এতদিন পর্যন্ত ডেসিমাল সিস্টেমেই সমস্ত হিসাব নিকাশ করে এসেছি। আমাদের পড়ালেখাও ডেসিমাল সিস্টেমে ছিল, কিন্তু ডেসিমালের বাইরে আরো অনেক সিস্টেম রয়েছে যেখানে আমরা আজকে এখানে যেগুলো শিখবো, তো সেগুলোর জন্য কিন্তু আমরা ডেসিমাল পয়েন্ট বলতে পারি না বা দশমিক বিন্দু বলতে পারি না। সেগুলোর জন্য আমরা এটার একটা কমন নাম রয়েছে, তখন এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। চলো এখানে একটা ছবি আছে, সেখানে আমরা আরো ডিটেলস দেখে নিই। এখানে বলা আছে, দেখো চিত্রটা এখানে দেখো, এখানে বলা আছে হলো 562193452। আচ্ছা, 562193452, এখানে এটা হলো ইন্টিজার পার্ট, এটা হলো ফ্লোট পার্ট, কারণ এটা জানি পূর্ণ অংশ, এটা জানি আমরা ভগ্নাংশ। তো এইটা একটা দশমিক সংখ্যা ব্যবস্থা, অর্থাৎ 0 থেকে 9 মোট 10টা আছে, তাই এখানে দেখো বেস 10 লেখা আছে। তো আমরা বেস নিয়ে আলোচনা করব, পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা প্রকারভেদ, এটা আমরা একটু আলোচনা করব, একটু জাস্ট ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে দশমিক বিন্দু, আর এই যে 9টা ইন্টিজার পার্টের যে এলএসবি, সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় র্যাডিক্যাল নাম্বার। আচ্ছা, একটু চেক করে দেখো, আমি যেখানে যে 27.53 লিখেছিলাম, এখানে এই বিন্দুটা হলো র্যাডিক্স পয়েন্ট, এটা আমরা একটু আগে দেখলাম। এখন এই যে 7টা হচ্ছে ইন্টিজার পার্ট, ইন্টিজার পার্টের এককের ঘরের যে ডিজিটটা আছে, এটা কিন্তু আলাদা একটা নামকরণ করা হয়, এটাকে বলা হয় র্যাডিক্যাল নাম্বার। তাহলে এটা কিন্তু আমাদের একটা অঙ্কে যে খুবই গুরুত্ব পাবে, ওইটা দিয়ে এই কনসেপ্টটা দিয়ে আমাদের একটা মান বের করতে হবে, কাজ করতে হবে। সো আমাদের এই র্যাডিক্যাল নাম্বারটা আমাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, র্যাডিক্স পয়েন্ট জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলকে চলে আসে, অর্থাৎ কতে চলে আসে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম, এখানে আমরা একটু চেক দিই এমএসবি। এই এমএসবি কথাটা হলো এটাকে যেটা বলা হয় সেটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এখানে যে আরেকটা আছে এলএসবি, এটাকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এই এমএসবি এলএসবি দিয়েই আমাদের আরো সামনে আরো কাজ আছে, আমরা আরো ডিটেইলসে শিখবো। আচ্ছা, এই যে এখানে একটা র্যাডিক্স পয়েন্ট আছে, এই যে র্যাডিক্স পয়েন্ট, আমি মার্কার দিই, পয়েন্টার দিই, র্যাডিক্স পয়েন্ট আছে, ইন্টিজার পার্ট আছে, ফ্লোট পার্ট আছে, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি রয়েছে। এবার পজিশন সংখ্যা পদ্ধতি আমরা প্রকারভেদ আসবো। পজিশন সংখ্যা পদ্ধতিকে 4 প্রকার ভাগ করা যায়, অর্থাৎ পজিশন সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি, যার বেস হলো বাইনারিতে পজিশন সংখ্যা পদ্ধতি বেস হলো 2। বাইনারিতে কেন? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব, তাই এখানে না লিখি। পজিশন সংখ্যা পদ্ধতিতে 4 ভাগে ভাগ করা যায়, এটাকে জেনে রাখি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এবার আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। সহজভাবে আরেকটু সহজ করে বললে 0, 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ওকে, ফাইন। আচ্ছা, এটাকে যদি আমি সহজ করে যদি লিখতে যাই, তাহলে 0, 1 দ্বারা গঠিত
সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি হচ্ছে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি কি 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1010, এটা বেজ হচ্ছে 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে দুইটা সংখ্যা, তাই এটার বেজ হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে 2। এখন আমরা একটু আলোচনা করব যে বেজ জিনিসটা আসলে কি। বেজ জিনিসটা বোঝার জন্য আমি একটু তোমাদেরকে এটা নিচে নিয়ে যাই। ওকে, আমি এখানে একটু আলোচনা করি। আচ্ছা, ওকে, বেজ হলো কোন সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান মোট মৌলিক চিহ্নের পরিমাণ। আচ্ছা, চলো আমরা একটু দেখি। আমরা যে ডেসিমাল ব্যবহার করি, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কিন্তু অনেক, অসংখ্য সংখ্যা হয়, ইনফিনিটি। কিন্তু এই সংখ্যা তৈরি করার জন্য যে সকল অঙ্ক ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করা হয়, সেটা কিন্তু নির্দিষ্ট। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর বাইরে তুমি কিন্তু আর কোনো নতুন কোনো চিহ্ন পাবা না, কিন্তু এগুলোকে দিয়েই সকল সংখ্যা গঠিত। এই যে চিহ্নগুলো 0 থেকে 9 পর্যন্ত যে স্বতন্ত্র যে চিহ্ন, এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ডিজিট। আর ডিজিটের হচ্ছে হলো মোট পরিমাণকেই। মোট কয়টি ডিজিট রয়েছে এখানে? মোট 10টি ডিজিট রয়েছে। তাই এই ডেসিমালের বেজ হচ্ছে হলো, এটার বেজও হচ্ছে হলো 10। কারণ কি, বেজের সংখ্যা এখানে কি বলেছে? বেজ হলো কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান মোট মৌলিক চিহ্নের পরিমাণকে। কোনো সংখ্যা পদ্ধতিতে যদি 10টা মৌলিক চিহ্ন থাকে তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। কোনো সংখ্যা পদ্ধতিতে যদি 2টা মৌলিক চিহ্ন থাকে তাহলে তার বেজ হচ্ছে হলো 2। কোনো সংখ্যা পদ্ধতিতে যদি 8টা মৌলিক চিহ্ন থাকে তাহলে তার বেজ হচ্ছে হলো 8। ওকে, এবার আমরা আসি অক্টাল। আচ্ছা, এখানে আরো আমাদের কিছু কথা রয়েছে, আমরা তো আগে বেজ আলোচনা করলাম। বাইনারি পড়তেছিলাম আমরা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে 2। ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি সবথেকে সরলতম সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্নকে বিট বলে এবং 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট। কম্পিউটার বা সকল ইলেকট্রনিক্স ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় কেন? ব্যাখ্যা করো। এইটা একটা বেশ বেশ জনপ্রিয় অনুধাবনমূলক প্রশ্ন প্রায়ই দেখা যায়। চলো এটা আমরা একটু ধারণাটা বুঝে নিই। কম্পিউটার ডিভাইসে বলছে কি, কম্পিউটার বা সকল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। সাধারণত ব্যাখ্যা করো প্রশ্নের উত্তরগুলো ক্ষতেই আসে। সকল ইলেকট্রনিক ডিভাইস শুধু দুটি অবস্থা, বিদ্যুতের উপস্থিতি থাকা এবং অনুপস্থিতি, এই দুইটা জিনিস বুঝতে পারে। বিদ্যুতের উপস্থিতিকে অন, হাই, ট্রু কিংবা ইয়েস বলা হয়, যা লজিক লেভেল 1 নির্দেশ করে, এবং বিদ্যুতের অনুপস্থিতিকে অফ, লো, ফলস কিংবা নো বলা হয়, যা লজিক লেভেল 0 নির্দেশ করে। দেখো এই 1 আর এই 0 আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা মূল উপাদান। তাহলে 0 আর 1 যেহেতু বাইনারি পদ্ধতি, তাই এখানে খুব ভালো করে এই জিনিসটা ব্যবহার করা যাচ্ছে। লজিক লেভেল 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই কম্পিউটার বা সকল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। আশা করি এটা বুঝাইতে পারছি। চলো এবার আমরা একটু দেখে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। অক্টা শব্দের অর্থ হচ্ছে হলো 8। আমরা জানি যে আমরা সকলেই এই জিনিসটা আমরা চিনি যে অক্টোপাস অক্টোপাস 8 পা। অক্টোপাস শব্দের অর্থই কিন্তু, অক্টোপাস তো একটা প্রাণীর নিজস্ব নাম, আমরা অক্টোপাস শব্দটির অর্থও কিন্তু ল্যাটিন শব্দে 8 পা বিশিষ্ট প্রাণী। তাহলে দেখো
অক্টো বা অক্টা শব্দটার অর্থ হচ্ছে 8। তাহলে এখানেও যে অক্টাল আছে, এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে শব্দের অর্থ হচ্ছে 8। এই অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে 8টি, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 5 6 7 মোট 8টি প্রতীক বা চিহ্ন রয়েছে ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে 0 থেকে 7, 0 1 2 3 4 5 6 7, তুমি নিজে গুণে দেখো মোট 8টা। এই 8টা অঙ্ক নিয়ে যত প্রকার সংখ্যা আছে তৈরি করা হয়, এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যেমন দেখো আমরা এখানে এখন অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে কিন্তু ডেসিমালের মতো 7 পর্যন্ত সব থাকবে, কিন্তু ডেসিমালে যেমন 8 আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বলতে কোনো চিহ্ন নাই। অর্থাৎ আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি যদি বলি যে 0 1 2 3 4 5 6 7, তো আমাদের ডেসিমালে তো 7 এর পরে নরমালি কি হয়? ওকে, আমাদের ডেসিমালে সাধারণত আমাদের ডেসিমালে 0 1 2 3 4 5 6 7 এরপর আমরা সাধারণত 8 লিখি, কিন্তু অক্টালে 8 বলতে কিছু নাই। অক্টালে 8 বলতে যেহেতু কিছু নাই, এই 8 এর বদলে কি ব্যবহার করা হবে? 10 ব্যবহার করা হবে। 11 12 13টা স্পষ্ট বোঝা যাচ্ছে না, 13 14 15 16, এরপরে 17 পর আমাদের ডেসিমালে যেমন 80 হয়, অক্টালে তো 8 বলতে কিছু নাই, তাই এরপরে হবে 20। এরকম করতে 20 27 30 37 40 47 50 57 60 67 70। এখন ফাইনালি 77 এর পরে গিয়ে কিন্তু আর 80 হবে না। তার মানে 80 থেকে 99 পর্যন্ত অক্টালে এমন কোনো কিছু এক্সিস্টই করে না। 77 এর পরে তোমার সরাসরি যে হবে হচ্ছিল 100। এই সিস্টেমের কাউন্ট যদি হয় তখন সেটাকে বলা হয় অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে হলো 8। অক্টাল সংখ্যা পদ্ধতিকে 3 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক চিহ্নকে 3 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে আমি যে 0 বলতেছি, 1 বলতেছি, 2 বলতেছি, 3 বলতেছি, এই 0 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যাই যদি তুমি বাইনারিতে প্রকাশ করো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 3 বিটের মাধ্যমে প্রকাশ করা যাবে। এই 7টা 0 থেকে 7 পর্যন্ত প্রকাশ করতে সর্বোচ্চ 3 বিট লাগে, তাই এটাকে 3 বিটের কোড বলা হয় বা 3 বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার 7 এর পরে যখন 8 চলে আসবে তখন কিন্তু 3 বিট দিয়ে হবে না, তখন লাগবে 4 বিট। তো তখন এরপরে আরো ধাপ বেড়ে যাবে। তো অক্টালকে 3 বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে ঠিক এই কারণেই যে এখানকার সকল চিহ্নকেই বাইনারিতে 3 বিট দ্বারাই প্রকাশ করা যায়। ওকে, ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য অক্টাল পদ্ধতি ব্যবহার করা হয়। এটা অনেক সময় মাঝে ইয়েতে আসে, অনেক সময় চলে আসে হচ্ছে হলো জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে, সরি এমসিকিউতে চলে আসে যে ডিজিটাল সিস্টেমে এই যে কোথায় ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য অক্টাল পদ্ধতি ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে ব্যবহারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু পরে চলে আসি ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে, আমাদের সুপরিচিত অতি সুপরিচিত সংখ্যা পদ্ধতি। এটা আমাদের নিজস্ব ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। আমাদের ব্যবহৃত, তোমরা অনেকেই হয়তো বা জানো না আমরা যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, পুরো বিশ্বে ব্যবহার করি, এটা কারা প্রথম প্রচলন করেছিল। আচ্ছা, এই পয়েন্টটা পড়ার আগে আমরা তোমাকে প্রশ্ন করলাম ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা যেটা ব্যবহার করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 99 100 এরকম করে করি, আমরা যে ম্যাথমেটিকটা গণনা যেটা করি, এই গণনার আসলে কারা দিয়েছিল জানলে হয়তো তোমরা অনেকে অবাক হবা। চলো আমরা একটু এখান থেকে পড়লে আমরা বুঝবো। ডেসি শব্দের অর্থ হচ্ছে হলো 10। ডেসি শব্দের অর্থ হচ্ছে হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়
তাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন 120 এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো ওইখানেও আমরা 120 পেয়েছিলাম অক্টাল, এখানেও 120 আমরা দশমিক পেয়েছি। তা অক্টালের 120 আর ডেসিমালের 120 এর মধ্যে পার্থক্যটা তুমি কিভাবে করবা? এই যে বেস যে 10 লিখতেছো নিচে ছোট করে, এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো কোন সংখ্যাটা অক্টাল, কোন সংখ্যাটা ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। আমরা একটু আগেও পড়েছি যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় বা অঙ্ক ব্যবহার করা হয়, ওই পরিমাণটাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আচ্ছা, এইবার সেই টুইস্ট পার্ট। ইউরোপে আরবরা প্রথম এই সংখ্যা পদ্ধতির প্রচলন করায় অনেকে এটিকে আরবি সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করেন। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হলো আরবি সংখ্যা পদ্ধতি। এটা আমাদের কিন্তু অনেকেরই জানা নাই যে এই দশমিক সংখ্যা পদ্ধতিটা প্রথম আরবীয়রাই উদ্ভাবন করেছিল। ইউরোপীয়রা আরবদের থেকে এই সংখ্যা পদ্ধতিটা গ্রহণ করেছিল। মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। এখন এই জায়গায় আমাদের বইয়ের পড়া এমন কিছু না, একটা খুবই ইন্টারেস্টিং পার্ট আছে। এই 0 থেকে 10 অর্থাৎ আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা কিভাবে আরব, পরবর্তীতে কিন্তু ইউরোপরা দাবি করেছিল যে এইটা তাদের নিজস্ব পদ্ধতি, ইউরোপিয়ানরা এটা দাবি করেছিল। কিন্তু তাদের এই দাবির পিছনে তারা যেটা উদ্ভাবন করেছে 0 থেকে 9 পর্যন্ত তারা যে 10টা চিহ্ন ব্যবহার করতেছে, এই ব্যবহারের পিছনে তারা কিন্তু কোনো কারণ বা যুক্তি দেখাইতে পারে নাই, যেটা আরবরা কিন্তু আবার যুক্তি দেখাইতে পারছে এবং এতে তাদের আবারও প্রমাণিত হয়েছিল যে এটা আসলেই আরবীয়দের উদ্ভাবিত একটা পদ্ধতি। আচ্ছা, এইটা আমরা ক্লাস শেষে একটু আলোচনা করব, আশা করি ওটাতে খুব মজা পাবা। এটা আমাদের একাডেমিক কোনো পড়া না, যেটা নিয়ে আলোচনা করার কথা বললাম। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমাল শব্দটির দুইটি অংশ রয়েছে। একটা হলো হেক্সা, তো চলো আমরা এখানে একটু মার্কিং করি। একটা হলো হেক্সা, আর একটা হলো হেক্সা, আর একটা হলো ডেসিমাল। তো হেক্সা শব্দের অর্থ আমি এখানে একটু করে দিই। হেক্সা শব্দের অর্থ হলো 6 বা 6। আর ডেসিমাল তো আমরা ডেসিমাল সংখ্যা থেকে আমরা পড়েছি যে ডেকা বা ডেসি মানে হলো 10। তাহলে দেখো 10 আর 6 মিলে হলো 10 আর 6 মিলে হলো 16। হেক্সাডেসিমাল এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে মোট 16টা আলাদা আলাদা ডিজিট আছে। আমরা যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ব্যবহার করি, হেক্সাতে এইখানেই শেষ না। 9 এর পরে যেমন আমরা 10 আনি, হেক্সাতে আরো ডিজিট আছে। এই যে দেখো এখানে কি বলা আছে, হেক্সাডেসিমাল শব্দটির দুটি অংশ, একটি হলো হেক্সা অর্থাৎ 6 এবং অপরটি ডেসিমাল অর্থাৎ 10, দুটো মিলে হলো 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি চিহ্ন রয়েছে বা প্রতীক রয়েছে, সেই 16টি চিহ্ন কি দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার 9 এর পর কিন্তু আমরা আর 10 লিখি নাই, রিপিট করি নাই, স্বতন্ত্রভাবে এ লিখেছি, বি লিখেছি, সি লিখেছি, ডি, ই, এফ। এখানে 9 এর পরে আমরা জানি নরমালি 10 হয়, এখানে এ মানেই 10। হেক্সাডেসিমালে যদি আমরা সমস্ত হিসাব করতাম, তখন আমি দোকানদারকে বলতাম আমার কাছে 10 টাকা আছে, মানে আমি বলতাম আমার কাছে এ টাকা আছে। যদি বলতাম যে আমার 11টার সময় অফিসে আসবো, তাহলে আমি এ সময়ে অফিসে আসবো, বি সময়ে অফিসে আসবো, এটা বলতাম। কারণ বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। হেক্সাডেসিমালের গন্ডি এই এফ এ যে আলটিমেটলি শেষ হয়। এফ এর পরে আবার কিন্তু ডেসিমালের মতো 10 আসবে। তাহলে হেক্সাডেসিমালে এফ মানে 15, তা 15 পরের সংখ্যাটা হচ্ছিল 16। তো সেই হিসাবে হেক্সাডেসিমালের 10 মানে আমাদের ডেসিমালের 16। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আজকে আমরা মূল সংজ্ঞাগুলো আগে ক্লিয়ার হয়ে নেই। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে 4 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ হেক্সাডেসিমালে ব্যবহৃত 16টি অর্থাৎ 0 থেকে এফ পর্যন্ত প্রতীক বা চিহ্নকে 4 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়।
যেমনটা অক্টালে 0 থেকে 7 পর্যন্ত বাইনারিতে 3 বিট দিয়েই ব্যবহার করা যেত, হেক্সাতে এই ক্ষেত্রে 3 বিট দিলে শুধুমাত্র 7 পর্যন্ত হবে, 8 ব্যবহার করতে কিন্তু 4 বিট লাগবে। ঠিক একইভাবে 8 থেকে F পর্যন্ত 4 বিটেরই প্রয়োজন, তো এরপরে আবার 5 বিট। তো এইখানে 0 থেকে F পর্যন্ত সব মিলিয়ে অর্থাৎ সার্বিকভাবে হেক্সাডেসিমালে আমার প্রকাশ করার জন্য কয় বিট সংখ্যা লাগে? 4 বিট লাগে। 4 বিট লাগে, তাই হেক্সাডেসিমালে 4 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়, 4 বিটের সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রঙের কোড হিসেবে হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়। এইটা আমরা এই আইসিটিডি এইচটিএমএল চ্যাপ্টারে গিয়ে আরো ডিটেলস দেখব যে রঙের কোড হিসেবে হেক্সাডেসিমাল ব্যবহারটা আসলে কেমন হয়। জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগবে আশা করি সেখানে। তো এবার আমরা আসি ফাইনালি সংখ্যা পদ্ধতির বেজ জিনিসটা নিয়ে আলোচনা করতে, এবং আজকের টপিক আমার এইটার সাথেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো সংখ্যা পদ্ধতির বেজ নিয়ে একটু আলোচনা করি। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে, যা আমরা ইতিমধ্যে অলরেডি দেখে ফেলেছি। তো আমরা এখানে একটু আলোচনা করব কোনো একটি সংখ্যায় কোনো একটি সংখ্যা কোনো সংখ্যা পদ্ধতিতে লেখা, কোনো একটি সংখ্যা কোন সংখ্যা, মানে এখানে কথা আমি একটু স্পষ্ট করে বলি, কোন একটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা তা বোঝানোর জন্য সংখ্যার সাথে বেস বা ভিত্তিকে সাবস্ক্রিপ্ট হচ্ছে হলো একটু নিচে করে লেখা হয়। যেমন আমরা H2O, এই 2টা যখন এভাবে নিচে লিখি সংকেত, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, আমি একটু লিখে দেখাই সাবস্ক্রিপ্ট জিনিসটা কি। সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে হলো H2SO4। এই যে এই 2, এই যে F4, অ্যাকচুয়ালি এগুলো যে দেখো নিচে ছোট করে লেখা, এগুলোকে বলা হয় হচ্ছে হলো সাবস্ক্রিপ্ট। তো আসলে সংখ্যা পদ্ধতির বেস যেটা, সেটা এই সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়। চলো আমরা একটু দেখি। যেমন আমি বারবার ট্যাবে একটু ভুল কার্সরে বাটনের মাঝে প্রেস করে ফেলি, তো এর জন্য মূলত এই সমস্যাটা বিপত্তিটাও ঘটে। একটু ঠিক করে নিই, 30টা সেকেন্ড সময় দাও আমাকে। ওকে, তাহলে বাইনারি দেখো প্রকাশ করা হয়, বাইনারি 1010 কে 1010 দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বাইনারি, এটা যে একটা বাইনারি সংখ্যা, এটা তুমি বুঝবা কেমনে? আলটিমেটলি দেখো আমি একটা চার্ট তৈরি করে দেই, চার্টটা আঁকি। দেখো আমাদের যে সংখ্যা পদ্ধতি কি কি আমরা এখানে পড়তেছি, আমরা পড়তেছি হচ্ছে হলো বাইনারি, পড়তেছি হচ্ছে হলো অক্টাল, পড়তেছি হচ্ছে হলো ডেসিমাল, পড়তেছি হচ্ছে হলো হেক্সাডেসিমাল। তো বাইনারির মধ্যে শুধু 0 আর তুমি 1 পাবা, অক্টালের মধ্যে পাবা 0 1 2 3 4 5 6 7, ডেসিমেলে গিয়ে তুমি পাবা 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে গিয়ে রিপিট পাবা। হেক্সাডেসিমাল সব থেকে বড় কালেকশন এদের ডিজিটের, তো 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পর তাদের আবার স্বতন্ত্র এ আছে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এবং ফাইনালি এফ মানে 15। তাদের স্টক এখানে শেষ। তাহলে একটা জিনিস খেয়াল করলে দেখো 0 আর 1 আলটিমেটলি সকল নাম্বারেই কিন্তু রয়েছে। এখন তুমি যদি বলো যে স্যার, আমি একটু অন্য কালার দিই, তুমি যদি বলো যে স্যার আমি যদি 2 দেখি, তাহলে তুমি বুঝতে পারবে যে 2 আর যাই হোক এটা বাইনারি হবে না। তুমি যদি বলো যে স্যার আমি যদি 8 আর 9 দেখি, তাহলে তুমি এটা বুঝতে পারবা যে এই সংখ্যাটা আর যাই হোক 8 আর 9 থাকলে যে সংখ্যায় আছে সেটা অবশ্যই বাইনারি আর অক্টাল হবে না, কারণ অক্টাল আর বাইনারির মধ্যে কখনো 8 আর 9 পাওয়া যাওয়া সম্ভব না। আচ্ছা, এবং তুমি যদি দেখো এ বি সি ডি সংখ্যার মধ্যে এ বি সি ডি ই এফ এই জিনিসগুলো আছে,
তখন তুমি বুঝে যাবা এটা চোখ বন্ধ করে এটা একটা হেক্সাডেসিমাল, এটা না বাইনারি না ডেসিমাল হইতে পারবে না অক্টাল হইতে পারবে, আর বাইনারি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে এই যে জিনিসগুলো তো কিন্তু আমরা 0 আর 1 দেখে আমরা কিন্তু কমনলি কনফিউজড হয়ে যাব। যেমন এইখানে এই 0101 দ্বারাই করা আছে, বাট এই যে 2 লেখাটা এটাই বুঝে দিচ্ছে এটা একটা কি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। আবার আমি কালারটা এখানে চেঞ্জ করি, এখানে অ্যাকচুয়ালি ইয়েলো কালারটাই ফুটে ভালো। আবার অক্টালে আছে 1 2 0, তো এটা কি, এটা কি হতে পারবে না, এটা বাইনারি হতে পারবে না, কারণ বাইনারি তো 2 হবে না। তাই এটা আবার বাকি অক্টাল কিন্তু এই বাকিগুলো হতে পারে। তো এটা একটা অক্টাল সংখ্যা 8 লেখা। আবার 120 এটা একটা অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, এটা একটা অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, তাই না? আবার হেক্সাও হতে পারে, কারণ হেক্সা তো কিন্তু যে 1 2 এগুলো কিন্তু 0 1 2 এগুলো রয়েছে। তো হেক্সাডেসিমালে যদি এখন 1 2 120 কে যদি হেক্সাডেসিমালও বুঝাইতে হয়, এটা যদি এই 120 লেখাটা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হয়, তাহলে অবশ্যই এর পাশে আমাকে চিহ্ন দিয়ে লিখে বুঝিয়ে দিতে হবে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা হলো এই জিনিসটাকে আমরা নরমালি ইংরেজিতে বলি, এই যে আমরা ইন্ডিকেট যেগুলো দিলাম এগুলোকে বলা হয় হলো বেজ ডিক্লেয়ার, এটাকে আমরা বলি বেজ ডিক্লেয়ার। তাহলে আশা করি এখানে জিনিসটা তুমি বুঝতে পেরেছো। আজকের আমাদের পড়ার রিভিউগুলো আমরা একটু দেখে নিই। আজকে আমরা এখান থেকে আমরা কি কি শিখলাম চলো একটু আমরা দেখে নিই। বেশ একগুচ্ছ আলোচনা হয়েছে, আশা করি ধরতে পেরেছেন আপনারা। আমরা একটু যাই পেজ আপ। ওকে, আজকে আমরা যা যা আলোচনা করেছি, সংখ্যা পড়েছি, অঙ্ক পড়েছি, সংখ্যা পদ্ধতি পড়েছি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ পড়েছি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়েছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়েছি, বাইনারি পড়েছি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলো পড়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকো। আর আমি একটু কথা বলি, আমি আমার এই চ্যানেলে অথবা আমার এই ফেসবুক পেজে নিয়মিতই আমি ভিডিও দিব। আমি আস্তে আস্তে আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান রয়েছে, আমার সাথে আরো স্যার রয়েছেন। এটা হচ্ছে ঢাকা কমার্স কলেজের এখানে প্রবো প্লাস কোচিং সেন্টার, এখানে আমি একজন টিচার, আর আমি দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতায় আছি। আমি চাই অনলাইন যেহেতু একটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রস্ফুটিত করার জন্য এবং একটু বড় পরিসরে সেবা দেওয়ার জন্য, আমি চাই আমার স্টুডেন্টসরা অফলাইনে যেভাবে আমার থেকে সেবা পায় অনলাইনেও সেভাবে সেবা পাক। তো আমি এক এক করে আইসিটি এবং ইংলিশ বিষয়ক সকল যা যা একটা স্টুডেন্টের প্রয়োজন আমি তাই দেওয়ার চেষ্টা করব, সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করব যাতে আমার এই এফোর্টগুলো, আমার এই পরিশ্রমের মাধ্যমে একটা স্টুডেন্টেরও যদি ভালো কিছু হয়, সে যদি সহজে বুঝতে পারে, এটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবে, আর আমার এই পেজের জন্য একটু সাপোর্ট দিবে, তোমাদের পরিচিত জনদের একটু এটাতে যুক্ত হওয়ার জন্য, ইউটিউবে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে রাখার জন্য তোমাদের অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিওগুলোও তোমরা পাও এবং পাশাপাশি আমাকে উৎসাহিতও করতে পারো। যখন আমি দেখবো যে আমার পেজটা বা আমার চ্যানেলটা গ্রো করতেছে, তখন আমারও একটু ভালো লাগবে। ততদিন তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গিয়েছে, অলমোস্ট এখন 3টা বাজে। ইনশাল্লাহ আবার আরেকদিন 1 তারিখ থেকে তো নতুন ব্যাচের জন্য পড়ানো শুরুই হবে, তো অনেক কাজ বাকি আছে, একটু বিশ্রামেরও প্রয়োজন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।